বন্ধুগণ, আজ আমাদের আলোচনার মূল বিষয় গানের ছন্দ। ইতিমধ্যে আপনারা কবিতার ছন্দ সম্পর্কে জেনেছেন। অনলাইন ক্লাস দেওয়া হয়েছে, সেখানে প্রথমে স্বর, মাত্রা, পর্ব ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়েছে। এরপরে 3 প্রকার কবিতার ছন্দ নিয়ে আলোচনা করেছি। আপনারা অনেকেই আমাকে চিঠি লিখে জানিয়েছেন যে গানের ছন্দ সম্পর্কে কিছু বলুন। ফলত আজকের এই অনলাইন ক্লাসটি আমি সাজিয়েছি গানের ছন্দ নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক গানের ছন্দ কি, কিভাবে গান লেখা হয়, কোন পদ্ধতিতে আমরা একটি গান লিখতে পারি। গানের ছন্দ। গানের ছন্দ কি? এই ক্লাসটাকে আমি 3টি ভাগে ভাগ করেছি। প্রথম ভাগ গানের ছন্দ কি, দ্বিতীয়ত আমরা জানব কিভাবে গান লিখবেন, এটি গান কিভাবে লেখা যায়, তৃতীয়ত আমরা জানব গান লেখার পদ্ধতি কি ও কত প্রকার। গানের ছন্দ কিভাবে লিখবেন এবং পদ্ধতিগুলো কি, কত প্রকার, যদি একাধিক পদ্ধতি থেকে থাকে। আমি নিজের লেখা একটি গান 904 নম্বর গানটির প্রথম 4টি লাইন এখানে তুলে দিয়েছি। 30 লাখের রক্ত দিয়ে বাংলাদেশটা গড়া, সহজে তাই যাবে না এই দেশটা ধ্বংস করা। আপনারা ইতিমধ্যে যারা আমার ছন্দের ক্লাস দেখেছেন বা যারা ছন্দ জানেন, তো বুঝতে পেরেছেন এটি স্বরবৃত্ত ছন্দে এসছে। 30 লাখের 4 মাত্রা, রক্ত দিয়ে 4 মাত্রা, বাংলা দেশটা 4 মাত্রা, গড়া, এই যে অতিপর্ব 2 মাত্রা, 4 4 4 2, সহজে তাই যাবে না এই দেশটা ধ্বংস করা, আবারও 4 4 4 2। তার মানে এই গানের ছন্দ স্বরবৃত্ত। আপনারা যারা 3 প্রকার ছন্দ এখনো দেখেননি, 3 প্রকার ছন্দ সম্পর্কিত আমার ক্লাসটি, তাদের জন্য একটি কার্ড দেওয়া থাকলো, আপনারা ক্লাসটি দেখে নেবেন। আর একটা গানের দিকে তাকাই আমরা। এই গানটি ক্রিকেটের জয় দিয়ে বাংলার জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক, টাইগার ব্যাট থেকে প্রতি বলে 4 আর 6 হোক, 6 হোক, 6 হোক। এই গানটি আমি সুর করেছি এবং শিল্পী তাহমিনা শহীদ গেয়েছেন। আপনারা ইউটিউবে গানটি দেখতে পারবেন। ক্রিকেটের জয় দিয়ে, ক্রিকেটের আমি যদি মাত্রাবৃত্ত ছন্দে লক্ষ্য করি তাহলে এটি এসছে মাত্রাবৃত্ত ছন্দের 8 মাত্রায়। ক্রিকেট 4, জয় দিয়ে 4, 8 মাত্রা। আপনি এটাও বলতে পারেন মাত্রাবৃত্ত ছন্দের 4-এ আসছে ক্রিকেটের জয় দিয়ে বাংলা জয় হোক, 4 4 4 4 বলা যেতে পারে। জয় হোক 4, জয় হোক 4, জয় হোক 4। সেভাবে দেখলে বলা যাবে 4 4 4 4 4 4। কিন্তু আমি যদি 8-এ দেখি তাহলে হয় 8, দেখুন 8 মাত্রা, 8 মাত্রা, 8 মাত্রা, অতিপর্বে 4, এভাবে দেখা যেতে পারে। পরের লাইন, টাইগার ব্যাট থেকে 8, প্রতি বলে 4 আর 8, 6 হোক 6 হোক 8, 6 হোক অতিপর্ব, এই 4 অতিপর্ব। একটু বলে রাখি মাত্রাবৃত্ত ছন্দে বদ্ধস্বর 2 মাত্রা পায়। তাহলে আমার এই 213 নম্বর গানটি, এটির প্রথম অংশ যেটি আপনারা দেখলেন,
সেটি মাত্রাবৃত্তের ছন্দে এসছে। চলুন আরো একটি গান দেখা যাক। এটি 313 নম্বর গান। চেয়ারে চড়ুই বসে করে গোলমাল, চেয়ারে চড়ুই বসে করে গোলমাল, মানুষের কি যে হলো হাল। এই গানটির এখনো কোনো সুর দেওয়া হয়নি, কিন্তু দেখুন চেয়ারে চড়ুই বসে 3 3 2 একত্রে হচ্ছে 8। চালটা আপনারা ইতিমধ্যে ধরতে পেরেছেন, এটি অক্ষরবৃত্তের চাল। তারপরে আছে 6, করে গোলমাল 6। এই ধরনটি অনেকটাই আগেরকার দিনে সনেট লেখার ধরন। 8 6 14। মানুষের কি যে হলো, আবার 8, কি যে হলো হাল। এই লাইনটাকে আমি ভেঙে দিয়েছি ইচ্ছা করে, ভালো লেগেছে ওইভাবে ভেঙে দিতে। আপনি চাইলে নাও ভাঙতে পারেন। আবার 8 6। আপনাদের নিশ্চয়ই মনে আছে যে মাত্রাবৃত্তে এবং অক্ষরবৃত্তে বদ্ধস্বর 2 মাত্রা পায়, কিন্তু কথা আছে অক্ষরবৃত্তে কখনো 2 মাত্রা কখনো 1 মাত্রা পায়। এখানে যেহেতু কোনো বদ্ধস্বরই শব্দের মাঝে নেই, আপনি বলতে পারেন যে এটা গোলমাল শব্দের মাঝে আছে। এই গোলকে কেন আমরা 2 ধরলাম? ক্লাসটি আবার একটু দেখেন। আমি ব্যক্তিগতভাবে অক্ষরবৃত্তে যদি যুক্তাক্ষর না থাকে মধ্যে এবং মাঝে বসা বদ্ধস্বরগুলি, তাহলে তাদেরকে 2 ধরি। এবার এখানে যদি চঞ্চল হতো, চঞ্চলকে আমি 3 ধরতাম। চঞ্চল, এই যে প্রথম বদ্ধস্বরটি যুক্তাক্ষর দিয়ে গঠিত, ফলে ওটাকে আমি 1 ধরতাম। এটি আমার একটি নিজস্ব ধারণ, সেটি আপনি করতেই পারেন। আপনি সব বদ্ধস্বরকে আবার 2 দিয়ে দিতে পারেন। সেটিতে একটু ঝামেলাই হয়, কারণ অক্ষরবৃত্ত, অক্ষরকে যেহেতু আমরা মাত্রা ধরি, সেখানে একটা সমস্যা হতে পারে। সেটি কবির নিজস্ব ব্যাপার। যাই হোক, আমাদের মূল আলোচনা আসি। এটি অক্ষরবৃত্ত ছন্দে লেখা একটি গান। আমরা পরের স্লাইডে যাওয়ার চেষ্টা করি। চলো একটু নেচে আবার ঠিকঠাক মতো বসলো। কিভাবে গান লিখবেন? তাহলে আমরা প্রথমে শিখলাম গানের ছন্দ। ইতিমধ্যেই দেখলাম গানের ছন্দ ঠিক 3 প্রকার কবিতার ছন্দই। তবে বলে রাখা ভালো যে স্বরবৃত্তটাই বেশি আসে। স্বরবৃত্ত এবং মাত্রাবৃত্তেই বেশি ঘোরাফেরা করে গান। স্বরবৃত্ত খুব বেশি, গান ছড়া এগুলি স্বরবৃত্তেই খুব বেশি আসে, কিন্তু মাত্রাবৃত্তেও যথেষ্ট আসে, কিন্তু অক্ষরবৃত্তে সংখ্যা খুব একটা বেশি নয়। কিভাবে গান লিখবেন? গানের 4টি অংশ আপনারা দেখতে পাচ্ছেন। স্থায়ী বা মুখ, যে অংশগুলি আমি ইতিমধ্যে আপনাদের পড়ে শোনালাম। প্রথম অন্তরা, দ্বিতীয় অংশকে বলে অন্তরা, সেটি প্রথম অন্তরা। তৃতীয় অংশ সঞ্চারী, আর চতুর্থ অংশ সেটিকেও অন্তরা বলে, এটি দ্বিতীয় অন্তরা। একটা জিনিস এখান থেকেই মনে রাখবেন, দ্বিতীয় এবং চতুর্থ অংশ একই রকম হতে হবে। একেবারে বাধ্যবাধকতা নেই, কিন্তু যারা গান করেন, যারা বাজান সাথে, তারা এটি গান করার সাথে এতে মনে রাখেন, সুবিধা হয় আর কি। তাহলে গানের 4টি অংশ। এবার একটি পূর্ণাঙ্গ গান আমরা দেখব। এটিও আমার রচনা। এক একটা দিন অন্ধ, এক একটা দিন রাত্রি, এক একটা দিন আমরা সবাই দূর শহরের যাত্রী। বলে রাখা ভালো, আপনারা যদি আমার ইউটিউবে গানের অংশে যান, দেখবেন এই গানটি
গেয়েছেন খন্দকার আবুল কালাম, তিনি সুর করেছেন। চমৎকার গেয়েছেন গানটি, সুরও অসামান্য সুর হয়েছে। সম্ভাবনার শব্দ এক একটা দিন স্তব্ধ, রৌদ্রবিহীন সূর্য যেন কার করুণার পাত্রই। আবার ফিরে আসবে গানে প্রথম অংশ, এক একটা দিন অন্ধ এক একটা দিন রাত্রি। আপনারা যখন গান শোনেন তখন দেখেন যে প্রথম অংশ ফিরে আসে প্রথম অন্তরার পরেই। গোলক ধাঁধায় আটকে চুকিয়ে দিলাম ভদ্রচিত শালীনতার পাটকে। এই অংশটি দুইবারও গাওয়া হয়, কেউ কেউ দুইবার গান, কেউ কেউ একবার গান, সুরের উপর নির্ভর করে। কিন্তু এই অংশটি সঞ্চারীর পরে আবার মুখে ফিরে যাওয়া হয় না, সঞ্চারীর পরে চলে যাওয়া হয় দ্বিতীয় অন্তরায়। মুঠোয় পুরো সত্য মিথ্যা নামের দত্ত, এক একটা দিন চোখ রাঙিয়ে দিনকে বানায় রাত্রি। আবার মুখে ফিরে যাবেন, এক একটা দিন অন্ধ এক একটা দিন রাত্রি, এক একটা দিন আমরা সবাই দূর শহরের যাত্রী। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন এটি স্বরবৃত্ত ছন্দে লেখা গান। আমি পূর্ণাঙ্গ গানটি যে কেন এনেছি সেটি আপনাদের একটু ব্যাখ্যা করে দেখাবো এখানে। দেখুন, রাত্রি যাত্রী মিলের ব্যাপারটা দেখুন। এই রাত্রি এবং যাত্রীর সাথে মিলেছে প্রথম অন্তরার শেষ লাইন পাত্রই, আবার দ্বিতীয় অন্তরার শেষ লাইন পাত্রই। এই সঞ্চারীর মিল সঞ্চারীর সাথে আটকে পাটকে, সঞ্চারীর সাথে আর একটা লাইন ওইভাবে যোগ করে দিয়ে মুখের সাথে ওই মিলটা আর ধারণ করার দরকার নেই। কেউ কেউ করেন, কেউ কেউ ফিরে যেতে চান, সেটা কি রেয়ার কিছু গান আছে, রবীন্দ্রনাথও দেখা যায়, নজরুলেও আছে, আবার অন্য জায়গায়ও একটা দুটো গান এরকম হয়। সেটি একেবারেই আপনার স্বাধীনতা, আপনি কিভাবে লিখবেন সেটি ওইভাবে বলে দেওয়া যায় না। তবে এটি একটি স্ট্রাকচারাল বা কাঠামোগত ধারণা, যেটি অনেক সময় গান যারা লেখেন গীতিকারেরা মনে রাখেন বা মেনে চলেন। আমরা মিল নিয়ে বোধহয় আরেকটু কথা বলতে পারি। তার আগে এই যে দেখুন 4 লাইন, এটাকে আমরা কিন্তু 2 লাইন হিসেবে সাজাতে পারি। আমি একটু সেভাবে সাজাবো। তাহলে পরের স্লাইডে একটু যাই, দেখুন আমি সেভাবে সাজিয়ে দিয়েছি। 2 লাইন, এক একটা দিন অন্ধ এক একটা দিন রাত্রি, এক একটা দিন আমরা সবাই দূর শহরের যাত্রী। 2 লাইন, বোঝার সুবিধার্থে আমি কাজটি করেছি। তারপরে 2 লাইন সম্ভাবনার শব্দ এক একটা দিন স্তব্ধ, এরপর রৌদ্রবিহীন সূর্য যেন কার করুণার পাত্র, এটাকে আমি 1 লাইন হিসেবে ধরলাম। গোলক ধাঁধায় আটকে চুকিয়ে দিলাম ভদ্রচিত শালীনতার পাটকে, এটাকে 2 লাইন ধরলাম। আবার দেখুন, মুঠোয় পুরে সত্য মিথ্যা নামের দত্ত, বলেছিলাম প্রথম অন্তরা আর দ্বিতীয় অন্তরা একেবারে একই রকম, মনে হয় যে একটি অন্যটির মেরর ইমেজ। আপনারা যদি আয়নার সামনে দাঁড়ান নিজেকে দেখা যায়, সেইভাবে আমি বলি মেরর ইমেজ। এক একটা দিন চোখ রাঙিয়ে দিনকে বানায় রাত্রি। তাহলে আমরা এখানে লক্ষ্য করব যে 10টি লাইনে একটি গান লেখা হয়ে যায়। ভেঙে আপনি বেশিও বানাতে পারেন, 20টিও বানাতে পারেন, প্রত্যেকটাকে ভেঙে দেন, হতে পারে আরো বেশি হতে পারে। সঞ্চারিতে আপনি 2 লাইনের জায়গায় 4 লাইন করলেন, ক্ষতি তো নেই। কিন্তু এটি একটি কাঠামো, এই কাঠামো অবলম্বন করলে আপনারা যারা গান লিখতে আসবেন বা নতুন লিখছেন তাদের জন্য একটু সুবিধা হবে, সুরকারের জন্য একটু সুবিধা হবে। মিলের কথাটা আসি, আমি যদি প্রথম মিলকে ক ধরি এবং তারপরে মিলকে খ ধরি, তারপরে মিলকে গ ধরি, তারপরে মিলকে ঘ ধরি, আপনারা যারা মিল সম্পর্কে একটু ধারণা রেখেছেন তারা বুঝবেন, বা আমার আলোচনা থেকে এখন বুঝে নিন। প্রথম মিলকে সাধারণত কবিতায়
ক ধরা হয়, দ্বিতীয় যে মিলটা আসে সেটি খ, এবং প্রথম মিলের সাথে এই মিলটি যেখানেই আসবে সেটি ক। একটু লক্ষ্য করুন যে প্রথম মিলটিকে যদি আমরা রাত্রিকে ক ধরি, তাহলে রাত্রির সাথে যাত্রী ক ক। আর কোথায় ক আছে? পাত্রীতে ক আছে। আর কোথায়? পাত্রী পঞ্চম লাইনের মিল, এবং দশম লাইনে আবার ক আছে। তাহলে আমার কি হলো? ক ক ক ক। পরে মিলটি কি এসছে? শব্দ সাথে স্তব্ধ, তাহলে এটি খ খ। এরপরে মিলটি কি আসছে? আটকে পাঠকে, তাহলে এটি আমার গ গ। আরেকটি মিল আছে সত্য এবং দত্ত, এটি ঘ ঘ। এইভাবে যদি কাঠামোটি দেখি, চারটি মিলনান্তক শব্দ দিয়ে বা শব্দ সমষ্টি দিয়ে আমি একটি গান লিখি, তাহলে কাঠামোটি কি দাঁড়ালো? মিলের দিক দিয়ে কাঠামোটি, অন্তমিল কাঠামোটি দাঁড়ালো ক ক খ খ ক গ গ। এখানে সঞ্চারী, সঞ্চারীতে আর আপনি কতে ফিরে যাবেন না, ঘ ঘ ক। চারটি মিল ক খ গ ঘ। এবং পুরো পদ্ধতিটি যদি আপনি একটু বিশ্লেষণ করেন, আমি যেভাবে ভেঙে দেখিয়েছি তাতে 2 লাইন, স্থায়ীতে 2 লাইন, অন্তরায় 3 লাইন, শেষ লাইনের মিল স্থায়ীর সাথে থাকতেই হবে। এখন থাকতেই হবে কথাটি আমি বললাম, কেউ যদি না রাখেন এবং স্থায়ীতে ফিরে যান তাতেও তো কোনো দোষ নেই। দেখা যায় ইংরেজি গানেও দেখা যায়, বাংলা গানেও অনেক সময় দেখা যায় মিল নেই তারপরে ফিরে গেছেন। গানে তো অনেক কিছু নির্ভর করে, সুর, তাল, লয়, মিউজিক। ফলত কেউ যদি সেটা না করেন এবং সুর, তাল, লয়, মিউজিক দিয়ে ঠিক একটি গান ভালো করতে পারেন, তাতে তো কোনো অসুবিধা আমি দেখি না। এটি একটি নিয়ম যেটা আপনি অনুসরণ করতেই পারেন। সঞ্চারী 2 লাইন আমরা যা দেখলাম, এবং সেই মিলটা গ গ, আলাদা একটা মিল। দ্বিতীয় অন্তরা বা অন্তরা 2, 3 লাইন, শেষ লাইনের মিল স্থায়ীর সাথে। এটি গান লেখার পদ্ধতি কি ও কত প্রকার আমি ইতিমধ্যে কিছু আলোচনা করেছি, যে আপনারা মিল এই প্রথম অন্তরার সাথে যদি মুখের মিলটা না রাখেন, ঠিক আছে, সেটা আরেকটা ধরন হলো। আপনি লাইনগুলি বাড়িয়ে দেন, সেটি আরেকটি ধরন হতে পারে, তাই না? কিন্তু গান কত প্রকার সেই আলোচনায় আমরা যাব না। নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত আমাদের 2টি ধারা হয়েছে, বাউল সঙ্গীত, ভাটিয়ালি, ভাওয়া, জারি সারি, সো মেনি, অনেক প্রকার গান আছে। সেই আলোচনা আজকে নয়, অন্য একদিন করা যাবে। এটি একটি গান কিভাবে আপনি লিখবেন তার ছন্দ নিয়েই পুরো আলোচনাটি সাজিয়েছি, ছন্দ দিয়ে এবং কাঠামো। আমরা এ পর্যন্ত যা পেলাম তার একটি উপসংহার করা যাক। গানের ছন্দ 3 প্রকার। কবিতার ছন্দ এই যে গানের ছন্দ, স্বরবৃত্ত, মাত্রাবৃত্ত, অক্ষরবৃত্ত। এখানে একটা কথা বলে রাখা ভালো, গানে যদি ছন্দ পতন হয় সেটি সুরে অনেক সময় টেনে ঠিক করে দেওয়া যায়। ফলত গানে একটু হেরফের হতে পারে, হওয়াটা অস্বাভাবিক নয়। সেখানে স্বাধীনতা রাখার কিছু সুযোগ রয়েছে। কিভাবে লিখবেন? 4টি স্তবকে স্থায়ী, অন্তরা 1 প্রথম অন্তরা, সঞ্চারী অন্তরা 2 বা দ্বিতীয় অন্তরা। আমি একটি কাঠামো তৈরি করেছি, সেই কাঠামোটি আপনি অনুসরণ করতে পারেন। পদ্ধতি 4টি অন্তমিল রেখে 10 লাইনে এই পদ্ধতিটি আপনি অনুসরণ করতেই পারেন। তো বন্ধুরা, আমি আশা করি যে যারা গানের ছন্দ সম্পর্কে জানতে চেয়েছিলেন তারা এই ভিডিওটি দিয়ে উপকৃত হবেন। আবারও বলছি,
এই ভিডিওটি দেখার পর বা ভিডিওটি দেখার আগে বা ভিডিওটি পজ দিয়ে 3 প্রকার কবিতার ছন্দটি যদি দেখে নেন তাহলে এটি আরো বোধগম্য হবে। আপনারা ভালো থাকবেন, সুন্দর সুন্দর গান লিখুন এবং আমাকে প্রশ্ন করতে ভুলবেন না। যদি আপনারা কিছু জানতে চান ছন্দ বা ছন্দের ব্যাপারে যে কোনো প্রশ্ন থাকলে, ইতিমধ্যে আমি অনেক প্রশ্নের উত্তর দিয়েছি, আপনারা আমাকে অবশ্যই প্রশ্ন করবেন, গান লিখে পাঠাবেন। আপনাদের গান দেখব কেমন গান লিখছেন। এই সময়ে যেসব গান লেখা হচ্ছে তাদের অধিকাংশের কথার অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়, এই দিকটি লক্ষ্য রাখবেন। এই ব্যাপারে যদি আমরা গানের গুরু হিসেবে রবীন্দ্রনাথ, নজরুল, লালনকে ধরি তাহলেই আপনাদের কাছে স্পষ্ট হবে আমি কি বোঝাতে চাচ্ছি। অনেক ভালো থাকবেন, ধন্যবাদ।